প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সমসাময়িক বিষয়ে কথা বলে থাকি। আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতি নিয়ে, কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একটি ভয়াবহ অবস্থা ফেস করছে দেশের মানুষ। সবকিছু মিলিয়ে এই আলোচনায় আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে যিনি সবসময় পাবেন, নূর আমিন। নূর আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদের। জি, নূর আমিন ভাই, বর্তমান বাংলাদেশে যে প্রেক্ষাপটে অনেকগুলো ঘটনা ঘটেছে, এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে জুলাই যোদ্ধা, যিনি জুলাইয়ের যে আন্দোলন হয়েছে বাংলাদেশে, সেই যোদ্ধা আমাদের ওসমান হাদিকে তার নির্মমভাবে আক্রমণ করা হয়েছে এবং সে মারা গিয়েছে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায়। কোন পথে যাচ্ছে, কিভাবে দেখছেন এটাকে আপনি? ধন্যবাদ সৌরভ ভাই আপনাকে। ওসমান হাদি ভাই আসলে আমাদেরই একজন, আমরা সবাই ওসমান হাদি। তো যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হইল, ওসমান হাদি ভাই মারা যাওয়াতে সে দেশের যে পরিস্থিতি, আমি মনে করি মানুষের একটু শান্ত হওয়া উচিত, সেই সাথে এটাই সময় মানুষের একত্রিত হওয়ার। আপনি দেখেন জুলাই যোদ্ধা যারা আছে, আমরা যারা জুলাই সংগ্রামে অন্তর্ভুক্ত ছিলাম, এক একজন এক এক দিকে, এক এক পার্টি, এক এক দল, এক এক মত। এতেই যারা দুষ্টু প্রকৃতির মানুষ তারা চান্স পায় আমাদের ভিতরে প্রবেশ করে, অনৈক্য সৃষ্টি এবং অস্থিতিশীল করার জন্য। আপনি দেখেন আপনার হাদি ভাই মারা যাওয়াতে 32 নম্বর ভাঙচুর হইতেছে। এটা ভাঙবে, দ্যাট উই নো, বাট নট ইন দিস মোমেন্ট। এটা কেন আমি বলতেছি নট ইন দিস মোমেন্ট, আপনি খেয়াল করে দেখেন, সামনে আমাদের নির্বাচন। অনেক দল, পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা চাইতেছে না নির্বাচনটা হোক, কিন্তু আমরা চাইতেছি নির্বাচন হোক, কারণ নির্বাচন হলে দেশের জন্য ভালো। আপনি ইউনিটির কথা বললেন, আমরা যদি ঐক্যবদ্ধ হই আমরা অবশ্যই দেশে আবার ভাবমূর্তি যে অস্থিতিশীল অবস্থা রয়েছে সেটাতে উত্তরণ করতে পারবো। কিন্তু এই অনৈক্যটা কেন হলো? এই জুলাই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলন দিয়ে কিন্তু যেটা আওয়ামী লীগকে পতন করানো হয়েছে, শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়েছে। এই অনৈক্যটা কেন, কি কারণে হয়েছে? ধন্যবাদ। অনৈক্য হওয়ার প্রধান এবং প্রথম কারণ হলো, আপনি খেয়াল করে দেখেন, কিছু মানুষ আছে সরকারে আছে, কিছু মানুষ সরকারে নেই। আমাদের মতো গরিব সাধারণ দেশের মানুষ, মোস্ট মানুষ হলে আপনার অর্থের দিকে ঝুঁকে থাকে। তো কে কত টাকা মেক করলো অথবা কে কত টাকা ইনকাম করলো, দেশের জন্য কি করলো না, মানুষ ততটা খেয়াল করে না। খেয়াল করে যে একটা মন্ত্রণালয় পাইছে, দ্যাট মিন হি ডুইং সামথিং। তো এই একটা কারণ। আর দ্বিতীয় কারণটা হলো আমাদের দেশের গরিব দেশ, সেই কারণে অনেক সমস্যা। একটা জিনিস আপনি খেয়াল করেন, যখন জুলাই যোদ্ধায় মানুষ আহত, নিহত, আহতের চিকিৎসার জন্য হাহাকার, টাকা নেই। ডক্টর ইউনূস বলতেছে টাকা আছে, কিন্তু দিব কিভাবে, বন্টনের একটা সমস্যা হইতেছে। তো দেখেন প্রত্যেকটা জায়গায় সমস্যা। সেই সমস্যার জন্য আমাদের সঠিক জায়গায় সঠিক মানুষ যে নিয়োগ দিতে হয়, সেটা আমাদের অভাব। ওকে, আপনি খুব সুন্দর করে বলেছেন। আপনার আমাদের একটা কোনো সামঞ্জস্যতা নেই। এখন যে প্রেক্ষাপট, সামনে নির্বাচন, হাদি মারা গেল, এবং বর্তমান যে প্রেক্ষাপট, একটা অস্থিতিশীল বিস্ফোরণ মুখ যেটাকে বলা হয়, অর্থাৎ হচ্ছে আপনার পুরোটা বারুদ একটা দেয়াশলা দিয়ে দিলেই হয়েছে, জ্বলে উঠবে, এই একটা পরিস্থিতিতে এই থেকে আরো অনিশ্চয়তার দিকে যাচ্ছে বাংলাদেশ। কি মনে হয় আপনার কাছে? অনিশ্চয়তার দিকে যাচ্ছে, আমাদের শান্ত হওয়া উচিত। আর আপনি বলেন বারুদ দিলে জ্বলে যাওয়া, বারুদ দেওয়া অলরেডি ডান। আপনি খেয়াল করেন, এনসিপির তথা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ বলতেছে আমরা প্রথম আলো, ডেইলি স্টারে হামলা করিনি, কে বা কাহারা করছে আমরা জানিও না। তো আমরা অনুমান করতে পারি হয়তো কে করছে কি করছে না, কিন্তু এর কোনো প্রমাণ এখনও মিলতেছে না। এখানে হামলা করা উচিত হয় নাই, আমি ব্যক্তিগত মতামতেই। ডোন্ট টেক আদারওয়াইজ। আপনাদের দর্শক আছে যারা, আপনি খেয়াল করেন, যখন দুষ্টু হাসিনা ক্ষমতায় ছিলেন, অনেক সংবাদপত্র বন্ধ হয়েছে। সেই তুলনায় ডেইলি স্টার আর প্রথম আলো কিছুই না। আমার সবসময় মনে পড়ে একটা কথা, দৈনিক সংগ্রাম, সোফার ইফ আই রিমেম্বার, তার যে সম্পাদক ছিলেন আবুল আসাদ সাহেব, উনি বয়স্ক ছিলেন, মুরব্বী ছিলেন। I don't care what kind of newspaper he handle,
হোয়াট কাইন্ড অফ পার্টি হি বিলিভ, কিন্তু তাকে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা লাঞ্ছিত করছে, লাঞ্ছিতর কথা মানে অনেক ধরনের লাঞ্ছিত হতে পারে। আপনি একটা গালি দিলাম, শারীরিক মানসিক এবং দেখতে খুবই কটু লাগতেছিল আমি যখন দেখতেছিলাম। তো ওই সব তুলনায় এগুলো কিছুই না। তো আমরা এটা করতে পারতাম যে তাদের লাইসেন্স বাতিল করে এই দেশে এসব নিউজের বন্ধ করে দেওয়া উচিত। প্রচুর নিউজ, এখন মানুষ ইভেন নিউজ পেপার পড়েও না। রাইট। আপনি শুধু আবুল হাসানের কথা বলছেন, মাহমুদুর রহমান বা দিগন্ত টেলিভিশন, তো সে তো বয়স্ক ছিল। মাহমুদ ভাইয়ের যে দেখছেন আমি রক্তাক্ত বডি, হাউ হি ওয়াজ, দিগন্ত টিভি বন্ধ হয়েছে, চ্যানেল 1 বন্ধ হয়েছে, অনেক অনেক। তো এরপরেও আমরা যেটা করা হয়েছে, যেমন দিগন্ত টেলিভিশন আমরা ছিলাম, আমাদের চোখের সামনে চ্যানেলটা বন্ধ হয়েছে, আমাদের রুজির উপর আঘাত এনেছে। এরপরও আমরা চাইবো না যে ওরা যে কাজটা করেছে, যারা ওই সময় যেটা এই কাজটা করেছে, সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছে, লাঞ্ছিত করেছে, বর্তমান প্রেক্ষাপটে দেশের শান্তির জন্য প্রথম আলো কিংবা ডেইলি স্টার এইভাবে আঘাত করুক। আপনি যেটা বললেন যে এটা উচিত হয়নি। তো এখন অনেকে অভিযোগ করতেছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনিও দেখছেন আমরাও দেখছি, যে বাইরে থেকে কেউ ইনফ্লুয়েন্স করছে, সিডিউস করছে যে এই ধরনের হামলা করো, বন্ধ করো। এখন বাইরের কথা কি বলে, যারা বলছে অভিযোগ করছে, বাইরের মানুষ কিছু লোকের ইনফ্লুয়েন্সার, ওদের কথায় শুনে এটা করা হচ্ছে, এটা করা উচিত হচ্ছে কিনা, আর বাইরের মানুষ বললেও কি তোমরা তোমাদের স্বার্থ কি দেখবে কিনা, এটাকে কিভাবে কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ। আপনি একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশে যখন ইলেকশনের সময় আমরা মোস্ট অফ দেখি, দুই দল যখন ইলেকশনে মারমুখী হয়, তখন রাতের বেলা তৃতীয় দল সাম্বরি এলস আইসা যে কোনো এক পক্ষরে আঘাত করার পরে ও ভেবে নেয় যে ও আমার অপোজিশন পার্টি আমাকে আঘাত করছে। ওরা নিজেরা ঝগড়া করে। আর রাতের বেলার কথাটা কেন বললাম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এর ভিতরে 2-3টা লোক দুষ্ট থাকলে যথেষ্ট। তারা শুরু করে দিল, পেছন থেকে কেউ দেখলো না, আর অন্য সব মানুষ সুযোগটা নিয়ে নেয়। তখন আমাদের দেশের বদনাম। ইলেকশন পেছনে একটা চলতি আছে যে ইলেকশন কীভাবে পিছানো যায়, যে আপনার আইন শৃঙ্খলা সঠিক নাই, দেশের ভাবমূর্তি ঠিক নাই, আর মানুষ মারা যাইতেছে, এগুলো হইতেছে। নির্বাচন মানে যা কিছু হোক না কেন, নির্বাচন পেছনের একটা পায়তারা চলবেই। তো আমাদের স্মার্ট হতে হবে। স্মার্ট বলতে সচেতন হতে হবে, আপনি যেটা বলেন। রাইট, খুব সুন্দর কথা বলেছেন আপনি। সচেতন হওয়ার এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প, দুটো আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। আরেকটা জিনিস, যে বর্তমান যে প্রেক্ষাপট আপনার কাছে সবকিছু মিলে, আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বললেন, তাহলে বর্তমান সরকার যারা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই ডক্টর ইউনূস বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জাহাঙ্গীর সাহেব, তারা কি দায়িত্ব ব্যর্থ কিনা, তাদের কি পদত্যাগ করা উচিত কিনা, এই মুহূর্তে কি মনে হয় আপনার কাছে? ভাই, পদত্যাগ কোনো সলিউশন না। আপনি যখন কোনো রাস্তায় হাঁটবেন, আপনি দেখবেন, আপনি গুগল ম্যাপে দেখেন কোন রাস্তায় রেড, কোন রাস্তায় ব্লু, সেইভাবে আপনার রাস্তাটা নির্ধারণ করেন। আমি হয়তো আপনার প্রোগ্রামে বা অন্য একটা প্রোগ্রামে বলতেছিলাম যে এই ডক্টর ইউনূস স্যারের সরকার যখন ক্ষমতা আসলো, তখনই তার প্রথম কাজ করা উচিত ছিল এই যত আওয়ামী লীগের টপ টু বটম বাদ দিয়ে দেওয়া। তো আমি এক ভদ্রলোকের সাথে আলাপ করলাম, তখন উনি বললো যে আমাদের মধ্যে এত অভিজ্ঞ, শিক্ষিত আর স্কিলওয়ালা লোক নাই। আমি বললাম, স্যার, আপনি বিনয়ের সাথে বলছি, এটা ঠিক না। আপনার একটা পর্যায়ে একটা পদে 3টে লোক থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এক্সিকিউটিভ, সেকেন্ড এক্সিকিউটিভ, থার্ড এক্সিকিউটিভ। আপনি একজনের বাদ দেন, পাশে ওই ক্ষেত্রে ছাত্র, শিক্ষিত অনেক বেকার যুবক আছে, তাদের ট্রেন করেন, ইটস গোনা ওয়ার্ক আউট, ইউ উইল সি। ইয়ং ছেলেবেলে ভালো কাজ করে বাংলাদেশে, নট অনলি বাংলাদেশ, সবখানেই ইয়ংদের সুযোগ দিতে হবে, জয় জয়কার না, দেল গো টু। আপনি দেখেন, বয়স্ক মানুষ একটা কাজ দিলে তারা মনে থাকে না। আই রেসপেক্ট মাই ফাদার ওর গ্র্যান্ডফাদার, তাদের এই যাই হোক না কেন, তাদের মনে থাকে না। একটা উদাহরণ দিই আপনাকে। জি, মির্জা ফখরুল সাহেব যখন নাকি একটা সংবাদ সম্মেলন করতেছিলেন, উনি ওসমান হাদির নাম সঠিকভাবে বলতে পারতেছিলেন না। উনি সে কোন মঞ্চ করে, মঞ্চ পার্টি, ইনসাফ পার্টি, এই মানে বলতেছিল, পার্সেন্ট থেকে কেউ বলে দেয়, তাও হয় না। সাংবাদিক বলেছে, তাও পারে না। তার অর্থটা কি দাঁড়ালো? বয়স হয়ে গেছে। ইউ হ্যাভ টু
এবং আপনি understand. আপনি আমি একটা বেশ সোশ্যাল মিডিয়াতে কবের সেটা এবার কিনা এর আগের আমি জানি না, প্রফেসর ইউনুস যখন আপনার বিজয় দিবস না কোথাও সম্মান জানাচ্ছিল, নির্দিষ্ট সময়ের আগেই তিনি ব্যাক করে আসতেছিলেন, তখন এসএসএফ এর কোনো একজন অফিসার তাকে স্মরণ করে দিচ্ছিলেন দ্রুত এসে যে আপনাকে আরো থাকতে হবে, আর কিছুক্ষণ থাকতে হবে, কিছু থাকতে হবে। হ্যাঁ, সো এটা বয়সের একটা, আপনি যেটা বলেছেন, তরুণদেরকে আমাদের সুযোগ দিতেই হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে একটা অস্থির পরিস্থিতি, সবকিছু মিলিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা, আপনার কি মনে হয় যে নির্বাচনটা ঠিক মতো হবে এখন এই প্রেক্ষাপটে? আমি বিশ্বাস করি নির্বাচন হবে। আমার কাছে দুইটা অপশন আমার সবসময় মনে হয়। আমি চাই নির্বাচন হোক, নির্বাচন হবে। কিন্তু কিছু কিছু সময় আমার কনফিউজিং হয়ে যায়। সেটা হলো নির্বাচন যদি আর 5 বছর পরে হতো, কেন হতো? অনেক সমস্যা বাংলাদেশে, অনেক কাজ, যে কাজগুলি পরবর্তী সরকার যারা আসবে, নির্বাচিত সরকার, নির্বাচনী সরকার তারা পারবে না। যেমন আপনার একটা উদাহরণস্বরূপ, এই যে আপনার আর্মিদের বিরুদ্ধে যে রায়টা হলো, যে তদন্তটা হলো, সেটা কোনো নির্বাচিত সরকার আমল হবে না, হতে পারতো না। অনেক আইন আছে বাংলাদেশে, সেটা নির্বাচিত সরকার দ্বারা করা সম্ভব না। এরপরে আপনার জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত আছে, তাদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসন সম্ভব না। দেখেন 71-এ যারা যুদ্ধ করছে, নামে বেনামে আওয়ামী লীগের সরকার দ্বারা বেনিফিশিয়ারি প্রচুর আছে, ভুয়া মুক্তিযোদ্ধা। সে প্রসঙ্গে আমি পরে বলবো। ওকে। তো দেখেন এইভাবে হয়। কিন্তু ডক্টর ইউনূসের সরকার, যে কোনো নিরপেক্ষ সরকার যদি থাকে, তারা কাজের প্রতি ফোকাস করতে পারে, প্লাস নিরপেক্ষ কাজ করতে পারে। কিন্তু তারা তো হচ্ছে গত এই যে প্রায় 1.5 বছরের মতো সময় হয়ে গেল, তারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ আনতে পারেনি। যদি আপনি বলছেন যে নির্বাচন না হলে আর 5 বছর থাকলে ভালো হতো, এই সময়টাকে আরো হচ্ছে লেজগোবর অবস্থা, লেজগোবর অবস্থা। আপনি প্রথমে আমি বললাম যে আপনার সংসদে বা সংসদে নাই, সচিবালয়, সব প্রত্যেকটা ক্ষেত্রে আমি গেল, এগুলো তো আপনি আগেতে পারবেন না। তো আপনি মনে করেন যে ডক্টর ইউনূস যে কথাগুলি বলে, সে নিজের মাথা থেকে বলতেছে? নো, somebody মেক ফর হিম, ওকে, somebody do ready for him. Yeah. প্রত্যেকটা যে আপনার যে আসিফ ভাই, অমুক তমুক, এই দুইটা ছাত্র তারা পদত্যাগ করলে চলে গেল, সেই দুইটা শূন্য পদে কারে দেওয়া হলো? ওই যে তারা নিজস্ব লোক ছিল পুরনো, হ্যাঁ, আপনার আসিফ ভাইকে আর একটা ভদ্র মহিলাকে। কেন রে ভাই, বাংলাদেশে কি আর লোক নেই? হোয়াই ডু দিস? একজন দেওয়া তো উচিত ছিল। আরো দেন, আর এক একটা মন্ত্রণালয় এক একজনের দেন, আরো বেশি লোক নেন আপনি। ওকে, তাহলে এই যে এই ছোট কিছু তারা ফেস করতে এত ঝামেলা করতেছে, এত বড় নির্বাচনের, তো আপনার একটা যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে আওয়ামী লীগের অনেকেই বলছে তারা কোনোভাবে এই নির্বাচন করতে দেবে না, তাহলে আরো কঠিন সময় ফেস করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। তো এই অল্প লোক দিয়ে তারা কি এত বড় কঠিন একটা সমস্যা, এত বড় একটা পাহাড় সমান বাধা তারা কি ডিঙাতে পারবে? আপনার কি মনে হয়? চেষ্টা করলে পারবে। সেক্ষেত্রে আপনি আর করতে পারেন, ইলেকশন 2 দিনে করতে পারেন। 2 দিন বাংলাদেশের একটা অংশ একদিনে সমস্ত আর্ম ফোর্স ওদিকে দেন, আরেকটা অংশ আরেক দিকে। হইতেছে না? ইন্ডিয়া হইতেছে না? হ্যাঁ, হচ্ছে। কিন্তু আমাদের হচ্ছে কি, সবকিছু মিলিয়ে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট, আমাদের স্বাধীনতা 54 বছর আমরা কিন্তু একটা ঐক্যবদ্ধ হতে পারিনি। এবং আপনার কি মনে হয় এই 2024-এর আন্দোলনের পর এক জাতি হিসেবে আমরা সামনে এগিয়ে যাব? দিস ইজ দ্য চেঞ্জ। ওসমান হাদি ভাইয়ের রক্তের উপরে যদি হাত রেখে আমরা চেষ্টা করি, এক হওয়া সম্ভব। কিন্তু এখানে কি আপনার তৃতীয় কোনো পক্ষ কিছু, আপনি যে এর আগে একটু আগে বলছিলেন, তৃতীয় কোনো পক্ষ ফায়দা নেওয়ার চেষ্টা করবে কিনা? অবশ্যই, উই হ্যাভ টু বি স্মার্ট। আপনি সঠিকভাবে চলবেন। আসলে কি আমাদের, আমি প্রথমে একবার বলতেছিলাম আপনাকে যে আমাদের দেশ গরিব দেশ, উন্নয়নশীল দেশ, উন্নত দেশ না, একদম ডেভেলপিং কান্ট্রি। সো সেই ক্ষেত্রে আমাদের মানুষগুলি যারা সংসদে যায়, যারা কোনো পদে যায়, তারা প্রথম চিন্তা করে যে তারা অ্যাটলিস্ট 2 to 3 জেনারেশন হাউ দে ক্যান সার্ভাইভ। সো ইট ইজ, তখন দেখা যায় দেশ ভঙ্গুর হয়ে যায়। দেশের যত আপনার যত রকমের কাজকর্ম করেন, কাজকর্মের মধ্যে আপনার সঠিক কাজ হয় না, 2 নম্বর কাজ হয়। অর্থাৎ আপনি বলছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, অর্থাৎ দীর্ঘমেয়াদী আমাদের কোনো পরিকল্পনা নেই। যখন আমরা এই যে আমেরিকায় থাকি, আমেরিকায় আমরা দেখিয়েছি, ধরেন আমরা যে ট্রেল লাইনটা চলি, আজ থেকে প্রায় 120-25 বছর আগে, মানে অর্থাৎ আরো
100 বছরের কোনো সমস্যা মানে যে প্ল্যানিং করছে Planning করে অর্থাৎ ওরা 200-300 বছর প্ল্যানিং করে। আমাদের আপনি যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, আমাদের সবকিছুই খুবই ধরি মাছ না ছুঁই পানি, অল্প সময়ের জন্য সার্ভাইভ করতে পারে। আমি সার্ভাইভ করলাম আমার দেখানোর জন্য যে আমি আমার সরকার এটা করলো, দেখেন, উদ্বোধন করার জন্য। আপনি আমেরিকাতে আছেন এতদিন, কোন সময় দেখছেন আপনি কোনো না। ব্রিজ, কালভার্ট, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড উদ্বোধন করে কোনো নেতা নেত্রী? যদি যেই পরিমাণে স্ট্যান্ড উদ্বোধন হয়, যদি প্রেসিডেন্ট যেতে হয়, ডোনাল্ড ট্রাম্প সব জায়গায় যেতে হয়, তাহলে ওর কোনো কাজই করতে পারবে না। হোল প্রেসিডেন্সি টাইম গোনা অন দ্য স্ট্রিট। রাইট। কিন্তু আমাদের এই জিনিসগুলো, আমাদের প্রেসিডেন্ট যারা থাকে তারা কখনো এগুলো চিন্তা করে না। এবং ওরা কিন্তু বড় দেশগুলো ভ্রমণ করে ভাই, ওরা কিন্তু ভ্রমণ অনেক দেশে যায়, দেখে কালচারটা, কিন্তু দেশে গেলে এয়ারপোর্টে যাওয়ার পরে সবকিছু ভুলে যায় মনে হয়। সেজন্য আমি এক সময় বলতেছিলাম যে আমাদের প্রবাস থেকে কিছু লোক নির্বাচন করে, আমি কখনই বলি না যে আপনার কোটা ভিত্তি থেকে প্রবাস থেকে সুযোগ দেয়, প্রবাস থেকে কিছু লোকদের ইলেকশন করার সুযোগ দেওয়া উচিত। কিন্তু এটা দিবে না, এটা দিচ্ছে না। দিবে না। কেন দিবে না? কারণ হচ্ছে যারা দেশে থাকে ওরা কখনো চায় না বাইরে থেকে নতুন কেউ এসে সুযোগ নিক। আমাদের মেধা আছে ভাই, অবশ্যই যারা প্রবাসে যারা কাজ করে, শুধু মেধা আছে প্লাস অভিজ্ঞতা আছে। আপনার কাছ থেকে প্র্যাকটিক্যাল দেখছেন, আমেরিকা কি হচ্ছে আপনি দেখছেন, কিন্তু আপনার এই মেধাটা যদি আপনার দেশের জন্য কাজে লাগান, আপনার কিন্তু দেশের জন্য ভালো হয়। কিন্তু এই সুযোগটা কখনো দেয় না। ওকে, সবকিছু মিলে আমরা বিজয় দিবসে আপনার কথা শুনবো। এর আগে এই যে সম্প্রতি সবকিছু মিলে আপনি কোনো কিছু বলতে চান কিনা, কি বার্তা, কোনো কিছু বার্তা দিতে চান কিনা ভবিষ্যৎ সামনে নির্বাচন নিয়ে, এই দেশের অচল অবস্থা নিয়ে, ডেইলি স্টার, প্রথম আলোতে হামলা, সবকিছু মিলে একটা বিস্ফোরণমুখ সবকিছু, ধানমন্ডিতে হামলা, এগুলো এখন দরকার ছিল কিনা, সবকিছু মিলে আপনার নিজের অবজারভেশন থেকে কিছু বলতে চান কিনা? ধন্যবাদ। ধানমন্ডিতে হামলা ওটা কোনো না কোনো দিন হবে, এটা আমরা জানতাম বা জানি, আমাদের পিনাকি দাদা বলতেছিল। তো ওটা আমরা এই সময় নেসেসারি ছিল না, এক নাম্বার। দুই নাম্বার, আপনি বলতেছেন দেশের অচল অবস্থা। দেশ আসলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যখন ইলেকশন হয়, ইলেকশন সামনে রেখে আমি হাদি ভাইয়ের মৃত্যুটাকে ছোট করে দেখছি না, প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ, প্লিজ। অনেক মৃত্যু হতাহত হয়। তৃতীয় শক্তি, দুষ্ট শক্তি, তারা চাবে নির্বাচন বানচাল করার জন্য, দেশের একটা খারাপ পরিস্থিতি তৈরি করার জন্য। তাই আমরা ওই ফাঁদে পা না দিই। ডেইলি স্টার আর আপনার প্রথম আলোতে হামলা না করে বন্ধ করে দিতে পারতো, সাময়িক বন্ধ করে দিতে পারতো, কারণ তারা একটা ওয়ার্নিং দিতে পারতো। সেই ক্ষেত্রে আমি চাই সবাই প্লিজ শান্ত হন, প্লিজ। আসলে হন, একসাথে থাকার কোনো বিকল্প নেই। কিন্তু সত্য কথা কি, যারা একটা ভালো মানুষ, আমরা চাই না শুধু ডেইলি স্টার, প্রথম আলো না, কোনো কিছুতে আমরা কখনো এটাকে সাপোর্ট করি না, নেভার এভার। কারণ হচ্ছে এটা সমাধান হতে পারে না, কিন্তু এটা একটা মানুষের মনে খুব জাগলো বেশি। একটা পক্ষে যারা আজকে ধরেন প্রথম আলো, ডেইলি স্টার পক্ষে যারা আছে, ওদের মনে একটা খুব, যেমন একটা সময় আমাদের উপর দমন পীড়ন করা হয়েছে, আমাদের কষ্ট ছিল, আমরা প্রতিশোধ চাই না, আমরা চাই যে ঐক্যবদ্ধ। আপনি যেটা গুরুত্বপূর্ণ বারবার বলছেন, ইউনিটি এখন খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সম্প্রতি শেষ হয়েছে বিজয় দিবস, আমরা ওইটা নিয়ে কথা বলার কথা ছিল। আমাদের প্রেক্ষিতটা চেঞ্জ হয়ে গেছে বর্তমান বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন নিয়ে। বিজয় নিয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা? বিজয় দিবস উপলক্ষে আপনি আমাকে প্রশ্ন করছেন, আই এম দ্য রং পারসন। আমি 71-এ জন্মগ্রহণ করিনি। আপনি জানেন আমরা 71-এর পরের পারসন। তবে আমার যারা, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য, যারা 71-এর সময় যুদ্ধ করছে এই দেশটাকে ভালোবেসে, দেশের জন্য, মুক্তিযোদ্ধাদের প্রতি আমার অলওয়েজ সম্মান, তাদের প্রতি আমি সম্মান এবং ভালোবাসা জানাই। সেই সাথে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম যে বিজয় দিবস তো, ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়াতে, ইন্ডিয়ান নিউজে দেখতেছিলাম যে বিজয় দিবস পালন করতেছে হইল ইন্ডিয়াতে, ভারতে। তো আমাদের বিজয় দিবস তো না, এটা মনে হচ্ছিল। আরেকটা জিনিস আমি সবসময় বলে আসি, সেটা হলো আমার সম্মান, শ্রদ্ধা সবটুকু হলো মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা দেশটাকে ভালোবেসে। এমনি দেখেন 24শে জুলাইতে সামনে সবাই বন্ধুকে নলার সামনে বুক পেতে দিছে। তো 71-এ যারা দেশের জন্য, দেশকে ভালোবেসে প্রাণ দিল, তাদের প্রতি সম্মান। কিন্তু সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত, ভুয়া মুক্তিযোদ্ধাদের আমি অ্যাকসেপ্টেবল না। যারা মুক্তিযোদ্ধার নামে সরকারি
টাকা, জনগণের টাকা তছরুপ করছে, আমি তছরুপই বলবো, অবশ্যই তাদেরকে আমি ঘৃণা জানাই। সেই ক্ষেত্রে অবশ্যই আমার সম্মান আছে মুক্তিযুদ্ধের জন্য। সেই সাথে আমি আবার বলি যে আমার জন্মের পরে যে যুদ্ধটা, সেটা হলো 5ই আগস্ট, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, যেটা আপনারা বলেন। কখন এটা আমি বলবো না। অতএব সেই ক্ষেত্রে 71 ছিল আমার বাপ অথবা আমার দাদার, আমার গ্র্যান্ড প্যারেন্টস, 24 হলো আমার বুঝতে পেরেছি, বিজয় দিবস হলো। বুঝতে পেরেছি, 5ই আগস্ট। সবকিছু মিলে আমরা চাই আমরা সবাইকে সম্মান দিব যারা দেশের জন্য, দেশমাতৃকার জন্য কাজ করেছে। If you give somebody respect, you'll get respect. অলওয়েজ প্রত্যেকটা মানুষকে আমার আসলে যারা দেশের জন্য, মানুষের জন্য কাজ করে, তাদেরকে রেসপেক্ট দিতে হবে। আমরা আজকে অনেক কথা বললাম সমসাময়িক বিষয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, বিজয় দিবস নিয়ে। শেষ করব অনুষ্ঠান, শেষ করার আগে সবকিছু এলে আপনি কিছু বলতে চান কিনা? বলার কিছুই নাই। আমি সবসময় আমি আজকে আমার ফেসবুকের পেজ চেঞ্জ করলাম, সেটা হলো যে আমরা সবাই হাদি ভাই। তো হাদি ভাইয়ের জন্য অবশ্যই আমি একটা টক শোতে শুনতেছিলাম, আমি কান্না করতেছি। আমি সহজে কান্না করি না, খুব শক্ত মনের মানুষ। শক্ত মনের মানুষের মৃত্যু সংবাদে আমি জানি যে মানুষ মরবে। আই এম গোইং টু ডাই ওয়ান ডে, ইউ উইল ডাই ওয়ান ডে, হোয়াই শুড ক্রাই? সবাই। তো কথা শুনে খুব কান্না করতেছিলাম। তার একটা ছেলে, ছোট্ট ছেলে, থিংক অ্যাবাউট হিম। তো আমি দেখেছি ছবিটা। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে বেস্ট নসিব করুক, প্লাস তার মনের যে আশা ছিল তা পূরণ হোক, যে সুন্দর একটা বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ার সুন্দর জন্য। বাংলাদেশ। আপনি শুনবেন তার কথাগুলো, সবগুলো দেশের জন্য। রাইট। আর সেই জন্য একটা দেশের ভালো মানুষগুলি তাড়াতাড়ি মারা যায়। একটা ইয়ং মানুষ, তার অনেক স্বপ্ন ছিল। নূর আমিন ভাই, আপনি খুব চমৎকার করে দেশের জন্য কথা বলেছেন। আপনার দেশের এই বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরে আপনি এখানে থাকেন, কিন্তু আপনার হৃদয় এখনো দেশের জন্য কাঁদে, সেটা আমরা বুঝতে পারি। আপনাকে অনেক শুভকামনা, আপনি আমাদের সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় IBTVর সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।